পাগল হয়ে গেছে বাবা, পাগল হয়ে গেছে। আমি কত জনকে জিজ্ঞেস করি। এবার আরশ খানকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। তার একেবারে ফুসফুস পচে গেছে, তিনি একেবারে মৃত্যুর মুখে। কি ঘটতে চলেছে তার জীবনের মধ্যে, কেনই বা তার সাথে এমন ঘটনা ঘটলো? সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। কারোর কাছে যদি কারো মনে জানা অজানায় সে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমাস্বরূপ আপনারা ক্ষমা করুন। আর আরশ খানের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হচ্ছে তানিয়া বৃষ্টিকে নিয়ে, যে তানিয়া বৃষ্টির প্রেমের পড়ার কারণেই আরশ খানের এই হালত হয়েছে। মানুষ যখন প্রেমে পড়ে না, মাথায় এত কিছু কাজ করে না, বুঝছিস? এর জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন, তোর হাইট কত, তোর বয়স কত, তুই কি করিস, ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, জিনিসটা চায় কিনা। কিন্তু তানিয়া বৃষ্টির সাথে এই আরশ খানের ভালোবাসার জুটির যেসব নাটকগুলো দর্শককে অনেক পছন্দ করিয়েছিল, এবং সেগুলোর জন্যই এখন আরশ খানের এই অবস্থা হতে চলেছে। 100 বার 1000 বার যতবার মন চায় ততবার করে আমার বাড়ির ছাদ, আমি গাঁজা খাবো, মদ খাবো, সিগারেট খাবো, যা মন চায় খাবো। তো সিগারেটের সমস্যা না, ঠিক আছে, কালকে থেকে সিগারেট খাবো না, কালকে গাঁজা খাবো। এরপরের দিন যদি আবার সমস্যা হয়, মদ খাবো, সব সমস্যা সব খাবো যাবে। তো আসতে কেন তো, হ্যাঁ? এত জোরে জোরে ডায়লগ দিলে আমাকে তো সিগারেট, গাঁজা, মদ এগুলো জোরে বল। সব কি ভালো লাগে, আমি এটা করে দেখ না কি করতে পারছ, আমি দেখি, আমি কিছুই করবো না, আমার কোনো দরকার নেই কিছু করার, আমি শুধু তোর মাসি করবো, ঠিক আছে? মা কালকে আরো জোরে বলা শোনা যেতেছে, আরো জোরে চিল্লা, জোরে চিল্লা, জোরে আমি ডাকতেছি। আর আরশ খানকে যখন জিজ্ঞাসা করা হয় তানিয়া বৃষ্টির সাথে তার প্রেমের সম্পর্ক নিয়ে, তখন তিনি তানিয়া বৃষ্টিকে লাইভে নিয়ে এসে যে কথাগুলো বললেন। তুমি বলো, আমার নাম তানিয়া বৃষ্টি। আমার নাম তানিয়া বৃষ্টি। আমি কিছুদিন আগে বলছিলাম আরশের সাথে আর কখনো কাজ হবে না, আরশের সাথে আর কখনো কাজ হবে না, আমি সেটা ভুল বলছি। কিন্তু তানিয়া বৃষ্টিকে যখন আরশ খান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি আরশ খান সম্পর্কে যে যে কথাগুলো বললেন এবং তিনি কান্নাও করে দিলেন। যে আমি হয়তো ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে নিজে কান্না করেছি যাতে এটা কেউ না শোনে। তাই এমনও হয়েছে যে আমি তো আসলে সবকিছু তো ফ্যামিলির সাথে বলা যায় না, তারাও টেনশনে পড়ে যায়, তো সবকিছু বলা হয়নি। কিন্তু এমন হয়েছে যে যখন আরশ খানকে জিজ্ঞাসা করা হলো তানিয়া বৃষ্টির সাথে তার সম্পর্ক কেমন আছে, তখন তিনি যে কথাগুলো বললেন। বৃষ্টির সঙ্গে দাদা আপনার সম্পর্কটা কি আসলে? তানিয়া বৃষ্টির সঙ্গে সম্পর্ক আমার কলিগ, আমি দেখলাম কিছুদিন আগে ও বলেছে ভাই ব্রাদার টাইপ। আমি তো বলবো আমার বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা কি বেঁচে থাকতেই এরকম কিছু? আমরা তো অবশ্যই, হ্যাঁ। আর যখন তানিয়া বৃষ্টিকে জিজ্ঞাসা করা হলো আরশ খানের সাথে তার সম্পর্ক কেমন, তখন তানিয়া বৃষ্টি তিনি লাইভের মধ্যে এসে আরশ খান সম্পর্কে যে গোপন তথ্যগুলো বার করে দিলেন। এখন আরশ খানকে বিয়ে করছি, ও আমার থেকে 1 বছরের বড়, আমাদের তুই তোকারের একটা ফ্রেন্ডশিপ আছে। মাঝখানে এইসব বিষয় নিয়েও আরো কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়েছিল। আমি প্রথমত খুবই ইন্ট্রোভার্ট একটা মেয়ে, আর আমি আসলে কোনো কথা কোনো জায়গা থেকে যে সিক্রেট অর সামথিং আমাদের সাথে শেয়ার করলে যে আমি বলে দিব, এই ব্যাপারটা আমার মধ্যে নাই, আমি নিজের কাছে কথা। আর এই আরশ তানিয়ার প্রেম নিয়ে যখন দুজনকেই জিজ্ঞাসা করা হয়, তখন দুজনেই একই কথা বলেন। একজন বলে প্রতারক আর একজন বলে ভালোবাসা। আরশ খান ঘুরে ফিরে আসবে। আমি আপনাদের বলতে চাই প্লিজ এগুলো বন্ধ কর, ঝগড়াঝাটি হবেই আমাদের মধ্যে। আমার প্রিয়া ছিল প্রতারক, মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি, দুটো হাত দুটো ঘড়ি, তাই 2 হাতেই। এই আরশ খান শুধু তানিয়া বৃষ্টিকে নয়, তিনি ভালোবেসেছিলেন তিশাকেও, যেই তিশা তাকে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা করেছিলেন এবং তার বিপদের সময় তার মাথার কাছে ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন। কিছুদিন আগে আমার এই ক্যারিয়ার নামক তরি প্রায় ডুবে যেত। যে কোনো একটা সিন্ডিকেটে পড়ে গিয়েছিলাম, যেখানে আমার পূর্বের কোনো একজন সহশিল্পী যার সাথে প্রচুর কাজ হতো সেও যুক্ত হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখি ব্যাক টু ব্যাক প্রজেক্ট প্যাক আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো টেনশনে পড়ে গেলাম। মাসে 3টা প্রজেক্টও প্যাক আপ হয়েছে, এখন কাজই করি কম। 3টা প্রজেক্ট প্যাক আপ হওয়ার পরে চিন্তা করলাম যে এই যদি শুরু হয়, বাসা ভাড়া দিব নাকি কি করব, মাথা কাজ করছিল না। ওই সময়টাতে একদম ধরেন বট গাছের মতো তিশাকে পেয়েছি আমি। তিশা একদমই স্ট্রং ভাবে দাঁড়িয়েছিল আমার পাশে। কথাগুলো আমি জানি না বলা ঠিক হবে কিনা,
আমি আসলে জানি বলা ঠিক হবে, আমি জানি না কথাগুলো বলে তিশা পছন্দ করবে কি না, কিন্তু আমার মনে হয় যে একজন শিল্পী হিসেবে বা একজন বন্ধু হিসেবে কথাগুলো আমার বলা উচিত। তিশা যখন আমার সাথে কাজ করা শুরু করলো, তখন যেসব সিন্ডিকেটের প্রবলেমে আমি পড়েছিলাম কিছুদিন আগে, ওই সেম প্রবলেমটার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফোন কলস অ্যান্ড বিভিন্ন রকমের ইঙ্গিত তিশার দিকেও আসছিল যে আমার সাথে কাজ করলে অনেকেই হয়তো ওর সাথে কাজ করবে না। আর এখন আপনাদেরকে আমি দেখাবো যে আরশ খান তিনি কে, তিনি মাসে কত টাকা ইনকাম করেন, তিনি কাকে কাকে ভালোবেসেছিলেন, সব বায়োডাটাটি এখন আরশ খানের আমি আপনাদেরকে দেখাবো। এদের মাঝে খুবই পপুলার একজন অভিনেতা হলেন আরশ খান। আরশ খান বর্তমানে তার অসাধারণ অভিনয় দিয়ে একের পর এক ব্যতিক্রম ধর্মী নাটকে কাজ করে রীতিমতো চমকে দিচ্ছেন দর্শকদের। তার অভিনীত নাটকগুলো এক একটা মাস্টারপিস হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই সুদর্শন অভিনেতার ব্যক্তিগত জীবন, অর্থাৎ তার অভিনয় ও অভিনয়ের বাইরের লাইফস্টাইল সম্পর্কে। সেই সাথে জানতে পারবেন তার মাসিক ইনকাম, শিক্ষাগত যোগ্যতা, পরিবার, গার্লফ্রেন্ড, বয়স, জন্মস্থান, সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার এবং তার অভিনীত শীর্ষস্থানে থাকা জনপ্রিয় কিছু নাটক সম্পর্কে। এক কথায় আরশ খান সম্পর্কে আছে জানা অজানা সমস্ত কিছু জানতে পারবেন এই ছোট ভিডিওতে। তাই আরশ খান আপনার পছন্দের অভিনেতা হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। এই সুদর্শন অভিনেতার পুরো নাম রাকিবুল ইসলাম আরশ। আরশ খান জন্মগ্রহণ করেন 2 ফেব্রুয়ারি 1995 সালে পাকিস্তানের একটি শহরে। সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 28 বছর। আরশ খান এই মুহূর্তে বাংলাদেশের ছোট পর্দার ট্রেন্ডিং এ থাকা সবচেয়ে জনপ্রিয় একজন মডেল ও অভিনেতা। এই অভিনেতার উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি ও তার ওজন আনুমানিক 65 কেজির মতো। আরশ খান পাকিস্তানে জন্মগ্রহণ করলেও তার জাতীয়তা কিন্তু বাংলাদেশি এবং সে ইসলাম ধর্মের অনুসারী। আরশ খানের পরিবারে তার মা বাবা ও 2 জন বোন আছে। আরশ খানের মায়ের নাম নীলা ইসলাম। নীলা ইসলামও একজন বাংলা নাট্য অভিনেতা। হ্যাঁ, তিনি হলেন আরশ খানের মা। আরশ খান বর্তমানে তার পরিবারকে নিয়ে ঢাকায় বসবাস করছেন। আরশ খানের শিক্ষাগত যোগ্যতা, তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া শেষ করেন তার স্থানীয় স্কুল কলেজ থেকে। পরবর্তীতে আরশ তার স্নাতক শেষ করেন ঢাকা সরকারি তিতুমির কলেজ থেকে। এবার জেনে নেওয়া যাক কিভাবে আরশ খান অভিনয় জগতে আত্মপ্রকাশ করলো। আরশ খান 2019 সালে নো মোর ওয়ার্ডস নামের একটি ওয়েব সিরিজ দিয়ে তার প্রথম অভিনয় ক্যারিয়ার শুরু করেন। তারপর তিনি বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন 2021 সালে 3 পিস নামের একটি নাটক দিয়ে। আরশ খানের পারিশ্রমিক ও তার গার্লফ্রেন্ড সম্পর্কে জানার আগে জেনে নেই তার অভিনীত জনপ্রিয় কয়েকটি নাটক সম্পর্কে। নাটকগুলো হলো গার্লফ্রেন্ডের প্রতিশোধ, তোমার আশায়, রিচ ম্যান, বাবার বাইক, কাজল 2, প্রাণ দিতে চাই, প্রবাসী বেআইন, আই এম প্রেগনেন্ট, বাবা তুমি পচা, বান্ধবীর বিয়ে, একটি অদ্ভুত প্রেমের গল্প ইত্যাদি। চলুন এবার জেনে আসি তার সোশ্যাল মিডিয়াগুলোতে কোনটাতে কতগুলো ফলোয়ার। ফেসবুকে তার ফলোয়ার রয়েছে 8 লক্ষ, আর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 31,000 এবং টিকটকে 1,11,000 ফলোয়ার। আরশ খান এই মুহূর্তে অবিবাহিত এবং সিঙ্গেল রয়েছেন। বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন। দুঃখিত, এই অভিনেতার পারিশ্রমিক বা মাসিক ইনকাম সম্পর্কে আমাদের কাছে কোনো সঠিক তথ্য না থাকলেও তার জনপ্রিয়তার উপর ভিত্তি করে আমরা ধরতেই পারি আনুমানিক তিনি নাটক প্রতি 70 থেকে 80,000 টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন। আরশ খান তার বেশিরভাগ নাটকে তানিয়া বৃষ্টিকে তার নাটকের অভিনেত্রী হিসেবে অভিনয় করতে দেখা যায়। আরশ এবং তানিয়া বৃষ্টি। এখন আমি আপনাদেরকে দেখাবো এই আরশ খানের গোপন কিছু কথা, যেটা তার মা তুলে ধরেন মিডিয়ার সামনে। যখন এক সিআইডি বোন তিনি তদন্ত করতে গিয়েছিলেন আরশ খানদের বাড়িতে, তখন আরশ খানের মা যেসব কথাগুলো বললেন এবং বলার সময় তিনি কেঁদেও পর্যন্ত গিয়েছিলেন। কি হয়েছিল এই আরশ খানের সাথে এবং কেনই বা তার ফুসফুস নষ্ট হয়ে গেল, চলুন সেসব ভিডিওটি দেখে নিই। তাহলে আমি মানুষটা টিভির পর্দায় যাই থাকি, আমি মানুষটা টিভির পর্দার মধ্যে এতটা খারাপ না। কোনো ছেলে যদি আমাকে কুপ্রস্তাব দেয়, আমি অবশ্যই আমার মানবিক দিক দেখাতে গিয়ে সেই ছেলেকে আমি রাত 2টার সময় লিফট দিব না আমার গাড়িতে। আরশ বলছে যে তুমি কোনো কাজ করবে না। প্রথম সমস্যাও হয় আমার হাঁটুতে। ডাক্তার বলছে হাঁটুতে ক্ষয় বেশি, মানে উঁচা নিচা, যেরকম গ্রামে কাজ করতে আসলে গ্রামের রাস্তাগুলো তো সমান না, উঁচা নিচা, ওগুলোতে হাঁটা যাবে না, সিঁড়ি বাওয়া যাবে না, রেস্টে থাকতে হবে। এবং নর্মাল যে জায়গাগুলো যেরকম শহরের রাস্তাগুলো একদম প্লেন, ওগুলোতে আমি হাঁটতে পারবো। এই জন্য আমি বেশ কিছুদিন কাজ করিনি, বসেছিলাম। তারপরে আস্তে আস্তে ধরা পড়লো ডায়াবেটিস, হার্টের সমস্যা, প্রেশার হাই। আর এবার তো মারাত্মক আকারে, মানে আমার একটা টেস্ট হয়েছে, ওটার নাম হচ্ছে স্লিপিং স্টাডি। ওটাতে ধরা পড়ছে যে আমি ঘুমানোর পর আমার প্রথম অক্সিজেন লেভেলটা ঠিক থাকে, তারপর আস্তে আস্তে ওটা নেমে 25-এ চলে যায়, যেটা 80-র নিচে কোনোভাবেই নামা উচিত না। তো এটার জন্য এটা টেস্ট করার পর, ধরা পড়ার পর আমি একটা মেশিন কিনে দিয়েছি আমার ছেলে, ওটা ইউজ করতেছি ইনশাল্লাহ। ওটা ইউজ করার পর শারীরিকভাবে এখন কিছুটা সুস্থ। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার মনে হয় যে আমি খুব দ্রুত একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব। আমার এক ছেলে এক মেয়ে। ছেলেকে আপনারা সবাই চেনেন, আরশ খান, ও মিডিয়াতে কাজ করে।
আপনাদের তো ভালোই কাজ করছে। আর আমার মেয়ে অনার্স শেষ করে আছে বাসাতেই, মাস্টার্সটা কমপ্লিট করবে, বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আলহামদুলিল্লাহ আমি ছেলে মেয়ে নিয়ে, আমার কর্মজীবন নিয়ে আমি অনেক ভালো আছি। আমি ছোটোবেলা থেকে থিয়েটার করি, অভিনয় টেবিলে আমারই ইচ্ছে ছিল যে আমার ছেলের পর সবাই বলতো মাশাআল্লাহ অনেক সুন্দর, আইটু যখন বড় হলো সবাই বললো মাশাআল্লাহ অনেক সুন্দর, হিরো বড় হলে হিরো হবে। তো এইটা আমার ভিতরে ছিল এবং আমিও একটু একটু করে লালন করা শুরু করলাম যে না, আমার ছেলে যখন বড় হবে আমি ফিল্মের হিরো বানাবো। ছোটো পর্দার হিরো আমার ইচ্ছা ছিল না। আর তখন তো আমি মিডিয়া জগতে আসি নাই। তারপরে আস্তে আস্তে যখন আমি ওইখানে আসলাম, কাজ করছি, তখনও আমার ইচ্ছা যে আমি ছেলেকে ওইভাবে আস্তে আস্তে তৈরি করলাম, থিয়েটারে দিলাম, নাচ শিখাইছি, ফাইট যতটুকু জানে, গান ভালো জানে। তা আমি কাজ করতেছি বা অনেক দিন থেকে। মাঝখানে আমাদের কাজের কিছু সমস্যা হচ্ছিল, করোনার জন্য কাজ বন্ধ ছিল। প্রত্যেকটা শিল্পীরই, মানে শুধু শিল্পী না, বাংলাদেশের সবারই একটু প্রবলেম হয়েছে। তখন সে আমাকে বললো যে আম্মু, তুমি যেহেতু কষ্ট করতেছো, আমি কবে সেই লেভেলে যাব, কোনো ডিরেক্টর আমাকে পছন্দ করে ফিল্মের হিরো বানাবে, তারপরে আমি সংসারের দায়িত্ব নেব, এটা করব না। এটা বলেও বলো যে আমি টুকটাক কাজ শুরু করি। তখনও ওই যে টুকটাক পরিচয় ছিল আমার ওয়েতে না, ও পুরোটা নিজের ওয়েতে। প্রথম একটা অ্যাড করলো বাংলালিংকের, তারপরে একটু একটু করে শুরু করলো, তারপর নাটক। এবং সবচেয়ে মজার ব্যাপার, নাটকেও যখন আসছে অনেকে জানতোই না যে আমার ছেলে। অনেকে আমাকে ফোন করে বলতো যে আরশ খান বললো আম্মু কেমন আম্মু। তাই আমি বললাম কেমন আম্মু বুঝলাম না। বললো যে না, অনেকে তো নাটকে একসাথে অভিনয় করলে আম্মু বলে, তা আমরা আসলে মানে কেউ বলতেছে যে এটা আরশের আম্মু, আবার আমরা এতদিন ধরে আপনার সাথে কাজ করছি কখনো জানি না। এইভাবে সবাই আস্তে আস্তে করে জেনে গেল। এখন যে বিষয়টা, এটা কি বলবো, আমার ছেলেকে আমি যতটুকু চিনি, আপনাদের সবার সাথে কাজ করছে, আপনারাও সবাই চেনেন। আমি শুধু একটা কথাই বলবো মা হিসেবে, যে একটা ছেলে মানে আমি একজন অভিনেত্রী, পাশাপাশি আমি একজন মেয়ে মানুষ। কোনো ছেলে যদি আমাকে কুপ্রস্তাব দেয়, আমি অবশ্যই আমার মানবিক দিক দেখাতে গিয়ে সেই ছেলেকে আমি রাত 2টার সময় লিফট দিব না আমার গাড়িতে। বাকিটা আপনারা যথেষ্ট বোঝেন, আপনারা বাকিটা বুঝে নেন। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এবং আমাদের যে শিল্পী সংগঠন, সেখানে এটা বিচার হয়েছে, সেখানে প্রমাণ হয়েছে যে আরশ নির্দোষ। এবং আমার পুরোটাই আস্থা ছিল শিল্পী সংঘের উপরে, তাদের বিচার হয়ে গেছে। আপনারা সবাই জানছেন যে আসল ঘটনা কী ছিল। 2017-তে আমি খুব অসুস্থ হয়ে পড়ি, আবার ডেঙ্গু হয়। আমি 11 দিন হসপিটাল ভর্তি ছিলাম। আমার অনেক বন্ধুবান্ধব ছিল যাদের সাথে কাজ করছি, তা আমি তাদেরকে বলছি, আমাকে কেউ দেখতে যায়নি, কেউ কোনো খবর নেয়নি। আমার ছেলে তখন কিছুই করতো না। সে অবস্থায় আমি জানি না কীভাবে সে 40,000 টাকা জোগাড় করে আমার ট্রিটমেন্ট করে। এটা মানে আমার কাছে মা হিসেবে মানে গর্ব করার মতো একটা ব্যাপার। যে ছেলে, বেকার ছেলে, মানে একজন স্টুডেন্ট, সেই ওই সময় সে আমার জন্য এটা করছে, এটা আমার জন্য বড় একটা পাওয়া। আর এখন আমি অসুস্থ, আমার যত খরচ, আমার সংসারের যত খরচ, এই যে আমি টুকটাক যা কাজ করি, আমি কোনো খরচই করি না। আরশ বলছে যে তুমি কোনো কাজ করবে না। বলছে তুমি জীবনে অনেক কষ্ট করছো, এখন তুমি বসে থাকবা, তোমার জীবনে যত শখ আছে শখগুলো মিটাবা। তো যে ছেলে মা বোনের এই বয়সে দায়িত্ব নেয়, এই বয়সে একটা ছেলে যখন হঠাৎ করে টাকা পয়সা হয়ে যায়, তখন কিন্তু সে মা বোনের দায়িত্ব নেয় না, সে ইচ্ছে মতো আলাদা থাকে, নিজের জীবনটা এনজয় করে। আমার ছেলে কিন্তু সেটা করেনি। আমার ছেলে আমি যেখানেই থাকুক, আমি ওষুধ খাইছি কিনা ফোন করে সেই খবরটাও রাখি। এই ছেলে আর যাই হোক কোনো মেয়ের প্রতি অবিচার করবে না, বা কোনো মেয়ের সাথে খারাপ কোনো কাজ করবে না, এতটুকু বিশ্বাস আপনারা ওরা এখানে আমার ছেলের প্রতি। আর আমি মা হিসেবে তো আমার ছেলের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে যে আমার ছেলে কোনো অন্যায় করেনি। উপরে একজন আছে, সে দেখছে, আর বাকিটা আপনারা আস্তে আস্তে আপনারাই জানতে পারবেন।
তা আমি আমার ছেলেকে নিয়ে অনেক গর্ব করি যে আল্লাহর অশেষ রহমত, আমার ছেলে আমার মেয়ে এই মানে এই এখন যে ডিজিটাল যুগ, এই যুগে এসে যে আমার ছেলে মেয়ে আমার এতটা কেয়ার করে, আমি জানি না যে আমি কোন ভালো কাজটা করছিলাম যার কারণে আমার ছেলে মেয়ে এখন আমাকে এতটা কেয়ার করে। এখনও যদি আমি অসুস্থ হই, আমার ছেলে আমার মেয়ে মানে আমার মাথার কাছে বসে থাকে, সারা তারা ঘুমায় না। এবং আমার ছেলে আমার সাথে সবসময় চিল্লাচিল্লি করে, আমি ঠিক মতো কেন ওষুধ খাই না, আমি 10টার মতো কেন ঘুমাই যাই না, মানে আমি যদি একটু না খেয়ে ওর জন্য বসে থাকি কেন এটা করি। এখনকার ছেলে মেয়ে কিন্তু এটা চিল্লাচিল্লি করে না, এখনকার ছেলে মেয়ে মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য চিল্লাচিল্লি করে। কিন্তু আমার ছেলে একদম অন্যরকম, যে ডাক্তার কাছে যাওয়ার কথা, তুমি কেন ডাক্তার কাছে যাওনি। এবং সে আমার মানে প্রত্যেকটা জিনিস, এত ছোট ছোট ব্যাপার সে কেয়ার করে, যেটা মানে আমার কাছে মনে হয় যে ও আমার ছেলে না, আমার বাবা। আমার ছেলে আমার জীবনে সে হিরো, সে ফিল্মের হলো কিনা এটা বড় কথা না। আমার ছেলে মানে ওই বয়সে একজন ছাত্র হিসেবে যে যুদ্ধটা আমার জন্য করছে, এটা শুধু সিনেমার পর্দায় সম্ভব। 40,000 টাকা কিন্তু মুখের কথা না, ওই সময় সে কোথা থেকে জোগাড় করছে আজ পর্যন্ত আমি জানি না। এবং সেই টাকা সে শোধ করছে, এখনও হয়তো শোধ করতেছে বা ইতিমধ্যে করে ফেলছে। তা আমার ছেলে ফিল্মে কবে যাবে আমি জানি না, নাটকে হিরো সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় হিরো আমার ছেলে, আমার হয়নি। হ্যাঁ, নীলা পাথর নীলা মানুষ কোনোটাই আমার জন্য না, এই নামটাই আমার সহ্য হয়নি। আমি চাই আমার ছেলে মেয়ে ভালো থাকুক, সুন্দর থাকুক, মানুষের কল্যাণে আগায় যাক, ভালো কিছু করুক দেশের জন্য। যেখানে অন্যায় দেখি সেখানে আমি প্রতিবাদ করি বাস্তব জীবনে। তা সেই ক্ষেত্রে কখনো আমি ভালো, কখনো আমি খারাপ। আর একটা মানুষ তো কখনো সবার ভালো হতে পারে না। আমি যদি অন্যায়ের প্রতিবাদ করি, যেখানে অন্যায়ের প্রতিবাদ করি সেখানে আমি খারাপ, যখন আমি ভালো কাজ করি তখন আমি ভালো। তবে আমি মানুষ হিসেবে এতটুকু জানি যে আমি কখনো এমন কোনো অন্যায় করি না যেটাতে আরেকজন মানুষের ক্ষতি হতে পারে। হ্যাঁ, হয়তো আমাকে মাঝে মাঝে পরিস্থিতির শিকার হয়ে 2-1টা মিথ্যা বলতে হয়, সেই মিথ্যে কার কোনো ক্ষতি হয় না, উপকার ছাড়া। যার কারণে আমি মানুষটা টিভির পর্দায় যাই থাকি, আমি মানুষটা টিভির পর্দার মতো এতটা খারাপ না। সংগ্রামের দিক থেকে যদি বলি তাহলে আমি 100% সন্তুষ্ট, এই জন্য যে আমি এখানে এসে সবার যে ভালোবাসাটা পেয়েছি, যতটুকু সম্মান পেয়েছি, যতটুকু বাংলাদেশের মানুষ আমাকে চেনে। এই সময় অনেকে আমার অনেক আগে থেকে অনেকে মিডিয়াতে আছে, তো এই জায়গাটা এখনও আসতে পারেনি। এটা আমার কথা না, অনেকে আমাকে বলে। আর আরেকটা কথা আমার বলা উচিত, না হলে অবিচার করা হবে, সেটা হচ্ছে যে আমি এসে 2 বছর কাজ করি, সে 2 বছরে কিন্তু নীলাকে কেউ চিনত না। তারপর আমার মীর সাব্বিরের সঙ্গে পরিচয় হয়, তারপর তার সাথে কাজ করে তারপর থেকে মোটামুটি আমাকে সবাই চেনে বরিশালের নীলা হিসেবে। তুমি আপনার আরশ খানের সমস্ত বিষয় জানতে পেরে গেছেন, সে কেমন সেটাও জানতে পেরে গেছেন, এবং এই আরশ খান কত কষ্ট করেছেন, এবং তিনি প্রেমে একবার নয় 3-3বার ছ্যাঁকা খেয়েছে। তানিয়া বৃষ্টি, তিশা এবং চমক 3টি নায়িকার কাছে তিনি ছ্যাঁকা খেয়েছে। তাই এখন তার ফুসফুস খুবই ভয়াবহ অবস্থায় আছে, কিন্তু সবাই তার জন্য দোয়া করবেন, ভালো থাকে, সুস্থ থাকে, নিজের খেয়াল রাখবেন।